এলেবেলে ৭-৫ চ্যানেলে সবাইকে স্বাগত। ধারাবাহিকভাবে শুনছেন সুধীর চক্রবর্তীর গভীর নির্জন পথে। আজ ত্রয়োদশ পর্বে রয়েছে গভীর নির্জন পথের উল্টো বাঁকে প্রবন্ধের দ্বিতীয় ভাগ। চলুন তবে শোনা যাক। মানুষের জীবনে কোন কারণে যে কার সংসর্গ ঘটে তা কে বলতে পারে। আমার নিজের যে জড়বুদ্ধি মেয়েটি আছে, তাকে সুস্থ করবার জন্য একসময় মরিয়া হয়ে কি না করেছি, কোথায় না গেছি। কলকাতার সবচেয়ে ভিজিটওয়ালা প্রথম শ্রেণীর স্নায়ু বিশেষজ্ঞ থেকে তৃতীয় শ্রেণীর গ্রাম্য হেকিম পর্যন্ত ধাওয়া করেছি। সেবার আমাদের শহরে একজন বাকসিদ্ধ ফকির এসেছিল। ওসবে একদম বিশ্বাস করি না, তবু স্ত্রীর অনুনয়ে আর প্রতিবন্ধী সন্তানের করুণ মর্মান্তিক মুখখানা দেখে ফকিরের কাছে না গিয়েও পারিনি। এসব জায়গায় গেলে মানুষের অসহায়তা আর আদিব্যাধির দারুণ বিস্তার দেখলে চমকে যেতে হয়। ফকিরকে ঘিরে অন্তত শখানেক পুরুষ নারীর ভিড়, বেশিরভাগই বাপ-মা। সন্তানের আরোগ্যের প্রার্থনা তাদের। কি সজল তাদের ভাষা, কি সকাতর আবেদন। বাবা, আমার ল্যাংড়া ছেলেটা হাঁটবে তো? বাবা, আমার মেয়ের বাকশক্তি দাও দোহাই। বাবা, আমার ছেলেটার মাথা আর কি ভালো হবে না? আমার মেয়ের মৃগিনারা কি সারবে না? ও বাবা! ফকির উদাস ভঙ্গিতে বলেন, তার ইচ্ছে জগৎ চলে, আমি কি করতে পারি? সবই তার ইচ্ছের হেকমত। আমি তার নামে ওষুধ দেই, সারার হয় সারবে, তার নাম করো, তাকে ভাবো। ওই প্রচণ্ড ভিড়ে আমি কি বলবো? কোলে আমার নির্বোধ মেয়ে আপন মনে দোল খাচ্ছে। নেহাত কৃপা হল, ফকির তাকালেন আমার দিকে, জিজ্ঞাসা করলেন, ফলটা কার? আপনার নিজের? যেন চমকে গেলাম। ফল? ফল শব্দের এমন ব্যঞ্জনা কখনো ভাবিনি। সন্তান কি না ফল? কর্মফলও কি? সায় দিয়ে ঘাড় নাড়তে বললেন, ছেলেটার কি রোগ? ছেলে নয়, মেয়ে। যে ছেলে সেই মেয়ে। ফকির হাসলেন। সব তার সৃষ্টি, কেবল ছাঁচ আলাদা, কর্ম আলাদা। ভগবান ওকে বোধ দেয়নি, তাই না? আমার কাছে কিছু হবে না, তবে রানাবন্দের শেওড়াতলা চেনেন? সেখানে আহাত ফকিরের থান আছে। ভক্তি ভরে হত্যে দিলে এসব রোগী ভালো হয়, আমি নিজে জানি। রানাবন্দ তো খুব দূরে নয়, আমাদের শহর থেকে সোজা বাস যায় সেখানে, চাপড়া হয়ে। অসুখ বিসুখের জন্য হত্যে না হয় পরে দেওয়া যাবে, আপাতত জায়গাটা দেখেই আসা যাক। এই মনে করে একদিন সকালে রওনা হওয়া গেল। পথে যেতে যেতে যাত্রীরাই অনেকটা জানিয়ে দিল, খুব নাকি জাগ্রত থান। আহাত ফকিরের নাম এ দিগরে কে না জানে বলুন? কার না মানসা পূর্ণ হয়নি কহেন? বললেন একজন। চাপড়া বিডিও অফিসের কর্মচারী যুবকটি পাশ থেকে বললেন, আহাদ নামটা শোনা শোনা লাগছে যেন। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, সেই একজন ফকির যাকে মার্ডার করেছিল কারা, তাই না? মার্ডার? ফকির হত্যা? আমি নেড়েচেড়ে বসি। রানাবন্দে এসে বাস থামল। এখানেই বাস যাত্রা শেষ। এখান থেকে ছোট একটা নদী পেরিয়ে ওপারে শেওড়াতলা। পৌঁছতে পৌঁছতে বেলা 10টা। একটা নির্জন জায়গা, গাছগাছালি দিয়ে ঘেরা। ছোট একটা চালা, একটা বেদি। এখানে আহাত ফকির বেশিরভাগ বসতেন। তবে বসতেন যখন, তখন দুপায়ের পাতা হাত দিয়ে ঢেকে রাখতেন। বললেন এক বৃদ্ধ ভক্ত। কেন কেন? যাতে কোনো ভক্ত তার পা ছুঁতে না পারে, প্রণামে তার বড় আপত্তি ছিল। আপনি জানলেন কি করে? কি আশ্চর্য, আমি যে তাকে স্বচক্ষে ওই বেদিতে বসতে দেখেছি, এ আপনাকে যেমন দেখছি। একজন এগিয়ে এসে বলল, আহাদ সোনাকে যারা স্বচক্ষে দেখেছেন তাদের মধ্যে একজন সামাদ আলী আর একজন ওয়াসেফ আলী। ইনি ওয়াসেফ সাহেব। আমি অভিবাদন করে বলি, আহাদ ফকির কি খুব পুরনো কালের নন? খুব পুরনো কই আর, বাংলা 1365 সনের 10ই মাঘ তার ইন্তেকাল হয়। তার মানে 33 বছর আগে। আমি তখন জোয়ান। এই বছরের মধ্যে কিংবদন্তি,
খুব বড় জাগ্রতি ফকির ছিলেন বোধহয়। কি আশ্চর্য, আহাদ সম্পর্কে কিছুই জানি না যে। কিভাবে জানা যায়? ওয়াসেফ আলীকেই ধরতে হবে ভাবছি। এমন সময় বেদির কাছে বসে গৌরকান্তি এক গায়ক গান ধরল। একজন আমার কানে কানে জানান দিল, বাবু, এ গায়ক খুব নামী, এর নাম জহর আলী, আমাদের পদ্মমালা রানাবন্ধের একেবারে একচেটিয়া গায়ক। খোলা গলায় আন্তরিক সুর উঠল। ঝকমারি করেছি আমি প্রেম করে কালার, হার হয়েছে বুড়ো মিনসে আমার গলার। নবীন ছোকরা আমার স্বামী, কোনো মতে নাইকো কমি, বুড়োর জন্য ছাড়লাম আমি অষ্ট অলঙ্কার। বুড়োর সঙ্গে প্রেম করে দিবানিশি নয়ন ঝরে, একবার এনে দেখাও তারে জুরাক জীবন আমার। দেখ দেখি সই আগ বেড়ে, আমার বুড়ো আসছে কত দূরে, আমি থাকতে আর পারিনে ঘরে, চেয়ে আছি আশায় তার। হে কালী দয়াল আমার, বুড়োকে রেখো যত্ন করে, আমায় যেতে যেন না হয় ফিরি মুর্শিদ গো, সেই নবীন ছোকরার ঘরে। এমন অদ্ভুত বৈষ্ণব বিশ্বাসের গান কখনো শুনিনি। এখানে কালামানে যদি হন কৃষ্ণ, তাহলে সমস্ত গানে তাকে বুড়ো বলাটা খুব নতুন, সন্দেহ নেই। গানটি সম্পর্কে কৌতূহল প্রকাশ করতে ওয়াসেফ বললেন, এ গানখানা আমাদের গুরু অর্থাৎ মহামান্য আহাদ শাহ প্রায় গাইতেন। তার খুব পছন্দ ছিল গানখানা। আগে না, কবে লেখা জানি না সঠিক। কথায় কথায় জানা গেল এখানে শেওড়াতলায় প্রতি বছর অম্বুবাচীতে একটা প্রকাণ্ড মহোৎসব হয়। যত লোক এখানে মানসিক করে তারা আসে। সকলের দেওয়া চাল ডাল তরকারিতে সারা দিন রাত অন্নমচ্ছব হয়। সমস্ত দিন চলে হাপু গান, শব্দ গান, ধুয়োজারি গান। সারা রাত বসে ফকিরি গানের আসর। কিসের এত জনপ্রিয়তা? আহাদের কার্যকলাপ কেমন ছিল? আহাদ শাহ কি বাউল না দরবেশ? এবারে ওয়াসেফ আলী বিশদ হলেন, না বাবু, তিনি বাউল ছিলেন না, ছিলেন সুফি ফকির। তার জীবন কথা আমি যা জানি বলতে পারি। বলুন তো। পাশে রানাবন্ধ গায়ে তার জন্ম। বাবার নাম মাদারি, মার নাম অমেত্য। খুব গরিব মানুষ। পরপর 7টা মেয়ে সন্তান জন্মাতে স্বামী স্ত্রী আল্লাহর কাছে দোয়া মাংলেন একটি পুত্র সন্তানের জন্যে। মানসা করলেন সেই ছেলে জন্মালে তাকে আল্লাহর নামে উৎসর্গ করবেন। আল্লাহর ইচ্ছায় মানসা পূর্ণ হয়। পুত্র সন্তানের নাম রাখলেন আহাদ। আহাদ কথার মানে কি? আরবি ওয়াহেদুন শব্দ মানে এক, তার থেকেই আহাদ। যা হোক, গরিব সংসারের অভাবী সন্তান আহাদ পরের বাড়িতে রাখালি করতে লাগল। তবে আহাদ ছিলেন ছোট থেকেই বিনয়ী, ধর্মভীরু, উদাস স্বভাবের। তারপরে বয়স যখন আন্দাজ 15-16, তখন চন্দ্রকান্ত পরামানিকের বাড়ি কিষানির কাজে লাগলেন। আমি জানতে চাইলাম, রাখালি আর কিষানিতে তফাৎ কি? ওয়াসেফ আলী বললেন, শহুরে মানুষ বাবু আপনারা, আমাদের গ্রাম দেশে চাষাবাদ, গরু চড়ানো ছোটদের বলে রাখাল, আর বয়স্ক রাখালদের বলে কৃষাণ। তা ওই কিষানি করতে করতে আহাদ খবর পেলেন লোকমুখে যে বালিউরো ভিটের গায়ে আছেন এক পীর। বাস, সারাদিন কিষানি করেন আর সন্ধ্যা থেকে চলে যান পীর গুরুর কাছে। এদিকে বাবা মা জোর করে আহাদের বিয়ে দিলেন। কিন্তু অল্প দিনের মধ্যে বাবা মার ইন্তেকাল হল। সহধর্মীও গেলেন সর্পাঘাতে। সব বন্ধন গেল ঘুচে। আমার গুরু তখন এই শেওড়াতলায় এসে আসন গাড়লেন, আশ্রম বানালেন। সারা জীবন কোথাও যাননি আর। আমি বললাম, প্রথম যেদিন শেওড়াতলায় এলেন সেদিন থেকে আর কোনোদিন কোথাও যাননি, এ কি আপনার শোনা কথা? ছোটবেলা থেকে কথাটা শুনেছি। তাছাড়া যতদিন জীবিত ছিলেন আমি তো সচক্ষে কোথাও যেতে দেখিনি। আর একটা আশ্চর্য জিনিস আমরা তার শিষ্যরা দেখেছি, তাকে কখনো কেউ স্নান করতে, খেতে, বসন পাল্টাতে বা পায়খানা প্রস্রাব করতে যেতে দেখিনি। চোপড় দিনরাত থেকেও লক্ষ্য রেখেছি। এমনকি, কথাটা কি বিশ্বাস করবেন? বলুন বলুন, শুনতে খুব ভালো লাগছে। আমার নিজের চোখে দেখা সেই বাংলা 1345 সালে যেবার বন্যে হয়ে সব দিগর ডুবে গেল, তখনও তিনি ওই গাছতলা পরিত্যাগ করেননি। চারদিকে জল থই থই করছে।
তার মাঝখানে তিনি কোমরে দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে বসে থাকলেন। শিষ্যরা একখানা কলার মাঠ তৈরি করে তাকে উদ্ধার করতে এলে তিনি বললেন, দয়াল আমারে ভাসতে দিয়েছেন, তাই ভাসছি, তোমরা বাড়ি যাও। সম্ভ্রমে হাত জোর করে প্রণাম করলেন ওয়াসেফ, সেই বিদেহী ঐশী পুরুষের সম্মানে। তারপর বিগলিত স্বরে বললেন, মহামান্যমান মানুষ ছিলেন তিনি, বাকসিদ্ধ, যা বলতেন তাই হতো। যে যা আন্তরিকভাবে মানুষরা করত, ফলে যেত। তার থানে এখনো হত্যে দিলে রোগ সারে। দেখুন কতজন পড়ে আছে। সত্যিই তাই, আহাদের বেদির সামনে অনেক নারী পুরুষ সাষ্টাঙ্গে পড়ে আছে। এর কি সবটাই মিথ না সত্যি, কে বলবে? শান্ত ছায়া শুনিবে সেই আশ্রমের স্নিগ্ধ পরিবেশে খুব বড় নাস্তিকের মনেও দ্বিধা আসে। আমার মনের মধ্যে ভেসে ওঠে দুশ্চিকিৎস ব্যাধিগ্রস্ত পঙ্গু মেয়ের করুণ মুখ। দুর্বল মনকে শক্ত করে শেষ তৃণাশ্রয়ের ভঙ্গিতে বলি, আপনি নিজে দেখেছেন কাউকে সারতে? নাম বলবেন তার? বাবুর ছন্দ কাটেনি? ওয়াসেফ হেসে বলেন, তাহলে আপনাকে দুবরাজের বৃত্তান্ত বলতেই হয়। শোনেন, দুবরাজ ছিলেন আমার গুরুর প্রথম শিষ্যা। তাকে আমি দেখেছি অম্বুবাচীর ঘি খিচুড়ির জন্য ঘি নিয়ে আসতে। দুবরাজের বাড়ি কোথায় ছিল? ওই বড় আন্দুলের কাছে নূতন গ্রাম, কেশবপোতায় ছিল তেনার ভিটে। খুব অল্প বয়সে বালিউড়ো ভিটের গায়ে তার বিয়ে হয়, কিন্তু শরীরে ঢোকে কুষ্ঠব্যাধি, সর্বাঙ্গ খসে পড়তে থাকে। স্বামীকে আবার বিয়ে করতে বলে চলে আসেন শেওড়াতলার ফকিরের আস্তানায়। মাঝরাতে তার কান্না শুনে ছুটে আসেন গুরু, জিজ্ঞেস করেন, কে তুমি মা? সব শুনে বলেন, তাকে ডাকো যিনি দিলেন এই কালব্যাধি। সত্যি দুবরাজের কুষ্ঠ সেরে গেল? একদম সেরে গেল, আমার নিজের দেখা। এ আশ্রমে সবাই তাকে মা বলে ডাকত। এই তো সেদিন মারা গেলেন জননী। হ্যাঁ, সেও এক আশ্চর্য। আহাদ গেলেন ১৩৫৬ সনের ১০ই মাঘ, আর দুবরাজ মা মাটি নিলেন ঠিক ১ বছর পরে ওই ১০ই মাঘ তারিখেই। আশ্চর্য নয়? আশ্চর্য তো অনেক কিছুই। আণবিক যুগের বৈদ্যুতিক কূটকৌশলের মধ্যে আমাদের দেশের লৌকিক দেবীর পূজার ঘটা কিছুই কমেনি। বাউল ফকির দরবেশ গোসাইদের বার্ষিক মৎসবেও কিছুমাত্র ভাটা পড়েনি। প্রতি গ্রামে একটু উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও স্বাস্থ্যকেন্দ্র খুললেও দেখা যাবে একই রমরমায় চৈত্র মাসে শেতলা পুজো হচ্ছে, শ্রাবণে হচ্ছে মনসা পুজো। তফাতের মধ্যে কেবল ঝাঁপান গানের বদলে মাইকের তারস্বর চিৎকার আর মেলার নানা রকম বিক্রয় দ্রব্যের মাঝখানে লাল সালু মোড়া একখানা বামপন্থী গ্রন্থ বিপণী। গ্রাম্য দেবদেবী পুজোয় আরেকটা নতুনত্বের কথা বলেছিলেন ব্রহ্মানীতলার সুদেব সেন শর্মা। বলেছিলেন, চিরকাল দেখেছি মশাই, আমাদের এই মনসা পুজোয় ভোজ দেয়া হয় পাকা কাঁঠালের কোয়া দিয়ে। তবে আজকাল মা মনসার মুখ বদল হচ্ছে। তিনি খাচ্ছেন উত্তরবঙ্গের বাম্পার ক্রপ আনারস আর গঙ্গাসাগরের তরমুজ। এও কি কম আশ্চর্য? শেষ পর্যন্ত ওয়াসেফ আলীকে অনেকক্ষণ থেকে আটকে থাকা কথাটা জিজ্ঞেস করেই ফেললাম, আহাদ শাহকে মার্ডার করলে কে? কেনই বা? এর মধ্যে কি হিন্দু মুসলমানের ব্যাপার আছে নাকি কিছু? আরে না না, খানিকটা হিংসা দেশ, খানিকটা লোভ। এ কথাটা ঠিক যে গুরুর নামডাক আর ক্রিয়াকলাপের খবর দূর দূর গ্রামে ছড়িয়ে পড়েছিল। এটাও সত্যি যে তার কৃপায় রোগ সেরে যাচ্ছিল অনেকের। তার ফলে কি হলো? এই আশ্রমের চারপাশে যত জমি আর বাগান দেখছেন, এ সবই ভক্তজনেরা তাকে লিখে দিতে লাগলো। সেসব কি নিজ মানুষের ঈর্ষাহিংসা জাগায়নি? কিন্তু তাতে তো একটা লোককে খুন হতে হয় না। তবে কি ওর ধর্মমত কাউকে চটিয়েছিল? না, তাও তো নয়। তার ধর্মমত খুব উদার ছিল। এখনও এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান অম্বুবাচীর মৎসবে একসঙ্গে খানা খায়, পাশাপাশি বসে। আসবেন, দেখবেন। তিনি বলতেন, হক আল্লাহ বলো মুসলমান, হক হরি বলো হিন্দু, হক যিশু বলো খ্রিস্টান। এই কথা সর্বদাই বলতেন। হক মানে তো সত্য,
সত্যকে তো সবাই চায়। আসলে আমি যা বুঝি ওসব ধর্ম নয়, ঈর্ষা হিংসা নয়। তাকে মরতে হলো একদল মানুষের অন্যায় লোভে। ব্যাপারটা একটু খুলেই বলুন। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ওয়াসেফ বললেন, সে আমাদের খুব দুঃখের ঘটনা। সেদিন সন্ধ্যার আগে ফকির সাহেব বিশেষ কারণে কিছু টাকা দেন ভক্তদের। তাদের মধ্যে কজন ভক্ত বোধহয় ভেবেছিল তার কাছে অনেক টাকা আছে। রাতের বেলা তারা এসে ফকিরের কাছে সব টাকা চাইল। তিনি সবই দিলেন, তবু তারা বলল আরো টাকা দিতে হবে। তারা বাঁধল তাকে। তাদের বোধহয় চিনতে পেরেছিলেন গুরু, তাই বুকে ছুরি বসিয়ে দিল। ফকির বলেছিলেন অনুনয় করে, আমাকে জানে মেরো না। তারা শুনল না। সজল চোখে ওয়াসেফ বললেন, আমার কপাল, আমিই প্রথম তাকে দেখি। খুব ভোরবেলা, তখনও প্রাণ ছিল। রক্তের বন্যায় হাত পা বাঁধা অবস্থায় শুয়ে আছেন। আমি দরাদরি খুলে দেই, সে রাতেই প্রাণ চলে গেল তার। কিছুতেই শত অনুনয়েও খুনিদের নাম বললেন না, ক্ষমা করলেন তাদের। তবে আল্লাহ তো তাদের ক্ষমা করেননি। উচিত বিচার হয়েছে। কিরকম, সে কি আপনার বিশ্বাস হবে? তবে আমরা নিজে দেখেছি, একজন লোক এই আশ্রমে রক্তবমি করে মরল। কজন চুরি করা টাকা ফেরত দিয়ে আশ্রমের বেদিতে মাথা ঠুকে ঠুকে ক্ষমা চাইতে লাগলো আকুল হয়ে। সূর্যাস্তের আগেই তারা ছটফট করে মরল। বাকি যেসব খুনি ছিল, মাসখানেকের মধ্যে সবাই অপঘাতে শেষ হলো। হঠাৎ হঠাৎ আশপাশের গা ঘরে কজন মরে গেল, আপদ চুকল। সেই থেকে এই আশ্রমের নামটা খুব ছড়িয়ে পড়ল। অম্বুবাচীর মেলায় ভক্ত ভক্তাদের ভিড় বেড়েই চলল। এখন তো 1050 লোক আসে। জানতে ইচ্ছে হলো আহাদ ফকির কত বছর বয়সে নিহত হয়েছিলেন। সে কি অকালে? তখনকে তিনি নিতান্ত নবীন। ওয়াসেফ বললেন, তার জন্মসাল 1246 সন, ইন্তেকাল 1356। তার মানে 110 বছর তিনি বেঁচে ছিলেন। আমি বললাম, এমন একটা মানুষ মরে গেল, মামলা মোকদ্দমা হলো না? কাকে নিয়ে হবে? সাক্ষী তো ছিল না কেউ। তাছাড়া ফকির তো কারো নাম বলে যাননি। তবে খোদ খোদার আদালতে হয়ে গেছে বিচার। সেসব খুনি পাপীদের নাম কি আজ আর কেউ করছে? সবাই ভক্তি ভরে আহাদের নামই করে, তারই গুণ গায়। এই যে আপনি এত দূর থেকে এসেছেন, সে তো তারই কথা শুনতে, নাকি কহেন? আমি দেখতে থাকি এই ঐশী জায়গা। সন্দিহান মন আমার সাড়া দেয় কই। আমার জড়বুদ্ধি মেয়ের জন্যে এখানে হত্যে দিলে সে কি সেরে উঠবে? ঘুচবে তার পঙ্গুত্ব? ফিরবে তার বোধ? কথা বলবে সে? আমাকে ডাকবে সে বাবা বলে? সে ডাক যে তার মুখে আমি কখনো শুনিনি। হে আহাদ ফকির, আমাকে বিশ্বাস দাও, তোমাকে ভরসা করবার মতো বিশ্বাস। লোকায়ত জীবনে আমি কখনো অলৌকিক দেখিনি। দুবরাজের মতো আমি তোমাকে আকুল হয়ে ডাকতে পারি না। ওয়াসেফের মতো অটল বিশ্বাস নেই আমার। দুচক্ষি বাষ্পাচ্ছন্ন হয়ে আসে না। মুহূর্তে যুক্তিবাদী মন শক্ত হয়ে ওঠে। 20 শতকের শেষ দিকে দাঁড়িয়ে এ আমার কি সব উল্টো ভাবনা। আমার বুদ্ধিজীবী মন ভাবতে থাকে আহাদের চমৎকার মিথটুকুর সারবস্তু নিয়ে। ভাবি, জীবনে যে মানুষটি ছিল অনতিখ্যাত, এক অকারণ হনন তাকে করেছে লোককথার বিখ্যাত কেন্দ্রবিন্দু। আততায়ীদের সকলের মৃত্যু ঘটনা তাকে দিয়েছে অলৌকিক কিংবদন্তির দুর্লভ অবিস্মরণীয়তা। এমনিই কি চলবে চিরকাল? পৃথিবী এগিয়ে চলবে এবং সভ্যতা আণবিক যুগ তৈরি করবে অবিশ্বাস্য পৃথিবী। বৈদ্যুতিক কূটকৌশল রিমোট কন্ট্রোলে চালাবে যান্ত্রিক সমাজ জীবন। আহাদের গল্প তখনও থাকবে, বিশ্বাস করবে মানুষ সেসব? হঠাৎ সমস্ত আশ্রমটা আমার সামনে বিস্ফোরিত হয়ে গেল। যেন অন্তহীন ব্যর্থ রিক্ত মানুষের নিষ্ফল মাথাকোটা এখানে দারুণ শ্বাস ফেলছে। যেন আমার মেয়ের মতো ভারতের 5 লক্ষ জড়বুদ্ধির সন্তান মুক্তি চাইছে অসহায় জীবন থেকে নিষ্ক্রমণের জন্যে। হতবাক আমার কাঁধে হাত রেখে বৃদ্ধ ওয়াসেফ বললেন, আপনার কষ্ট আমি বুঝছি।
আপনার মধ্যে ভক্তি নেই, আপনি কোনোদিন শান্তি পাবেন না। আমি অভিমান ভরে মাথা তুললাম, আর মনে পড়ল সুফল সরকারের প্রত্যয় ভরা মুখখানা, সেই সঙ্গে তার তেজদীপ্ত কথা। এ দেশটার সবচেয়ে বড় শত্রু হচ্ছে ভক্তি, মানুষকে মাথা তুলতে দেয় না। আমার লড়াই এই নেতানো ভক্তির বিরুদ্ধে। কথাটা মনে পড়া মাত্রই আমি শেওড়াতলা ত্যাগ করলাম খুব দ্রুত পায়ে। অবাক হয়ে তাকিয়ে রইল ওয়াসেফ আর আহাদের বিশ্বাসী ভক্তের দল। আমি নদী পেরিয়ে সোজা বাসে উঠলাম। খানিকক্ষণের মধ্যে বাস ছেড়ে দিল। আমার মন রমন্থন করতে চাইল সুফল সরকারের সঙ্গে প্রথম দেখার দিনটির ঘটনাগুলো। জেলা কৃষি আধিকারিক নিমন্ত্রণ করেছিলেন বার্ষিক পুরস্কার বিতরণের উৎসবে। জেলার সফল চাষিদের দেওয়া হবে শিল্ড আর কাপ। কেউ পাবে ভালো ফলনের জন্য, কেউ ভালো সাইজের জন্য, কেউ একই জমিতে একাধিক ফলনের জন্য। যদিও রুটিন প্রোগ্রাম, তবু আমি সাধারণত এসব সভায় যোগ দিই গ্রামের অন্য ধরনের মানুষ দেখার লোভে। গুরুমন্ত্র, কবচ তাবিজ, আখড়া, শব্দগান, কিংবদন্তি, অন্ধবিশ্বাস, মেলামচ্ছব, বাউল বৈরাগী উদাসীনদের খুঁজতে গিয়ে গ্রাম জীবনের অন্য বাঁকটাও দেখেছি বইকি। যে দিকটা ফলবান, যেদিকে অবিচার, শোষণ, যে মানুষ বঞ্চিত। আবার অগাধ ধান পাট, বিশাল জমিতে ট্রাক্টর চলছে, মাঠে মাঠে শ্যালো টিউবওয়েলের জলের কল্যাণে শস্য সম্ভারের শ্যামশ্রীও আমি অনেক দেখেছি। রবি ফসলের সময় আমি গ্রামের মানুষকে পেট পুড়ে খেতে দেখিনি কি? সেই আমি আবার দেখেছি গ্রামের মুদির দোকানে দেশলাই কাঠি খুচরো বিক্রি হতে, কিংবা একটি মেয়ে মুদির দোকানে এসে একটা ছোট পুঁটুলি নামিয়ে তিসির বিনিময়ে নিয়ে যাচ্ছে কেরোসিন তেল। তবে গ্রামের পরিবেশে তাদের দেখা একরকম, আর শহরের সম্মেলনে আর এক রকম। এইসব কৃষি আধিকারিকের সভায় একপাশে বেঞ্চিতে বসে থাকে কিছু চাষি, নিজেরা যাদের পরিচয় দেয় চাষাভূষো বলে। আকাশবাণী তাদের বলে চাষি ভাই। এমন অনুষ্ঠান ইন্ডিয়ান নিউজ রিভিউতে অনেক দেখেছি। সাধারণত হরিয়ানার সহাস্য পেশল পাগড়ি পরা চাষিদের এসব তথ্যচিত্রে দেখি। সেখানকার পুরস্কার বিতরণ উৎসবে আমাদের নুজ, মলিন, ক্লান্ত কৃষকদেরই দেখব জানতাম। কিন্তু সেই আশাহীন মানুষের ভিড়ে একজন খাড়া মানুষকে দেখে চমকে যাই। তিনি সুফল সরকার। পরে জানতে পারি এক জমিতে বহু ফসলের পুরস্কারের প্রাপক ছিলেন তিনি। সে কথা ঘোষণায় শুনি, কিন্তু তার আগে সুফলের একটা কথা আমাকে টানে। টেবিলে পরপর সাজানো ট্রফি, অভিজ্ঞানপত্র আর সেভিংস সার্টিফিকেট। সভাপতি হিসাবে জেলা শাসক এসে গেছেন তার রেডিমেড হাসি নিয়ে। পাশে তার রোদ চশমা পরা খরগোশের মতো তুলতুলে বউ। তাদের অতি পরিকল্পিত সংসারের একতম শিশু সন্তানটি গ্যাজেবো পোশাক পরে ডিএমের খাস আরদালির কাঁধে চড়ে দন্তবিকশিত আননে সবাইকে কৃতার্থ করছে। ডিএমের সামনে জেলা কৃষি আধিকারিক বিগলিত হেসে দাঁড়িয়ে আছেন। অন্যান্য সহ আধিকারিকেরা নানা তদবির তদারকে ব্যস্ত। মঞ্চে নানা জাতীয় পোস্টার, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী ও রাজ্য কৃষিমন্ত্রীর আশীর্বাণী মণ্ডিত সুভেনির একটা পাওয়া গেল, যার সর্বাঙ্গে জেলার সমস্ত সার ও পাম্প সেটের দোকানের কিম্ভূত নামাবলী। একপাশে বেঞ্চিতে বসে নিমন্ত্রিত চাষিরা। এ উৎসব নাকি তাদের। পরনে তাদের বেআন্দাজি মার দেওয়া ঠেঁটি ধুতি আর শার্ট, খড়ি ওঠা বেঢপ শক্ত পায়ে ধুলোধূসর বুটের অনিচ্ছুক অবস্থান। কিন্তু রোদ পড়া কালো মুখে সেই প্রার্থিত সাজানো হাসি যে নেই। সরকারি স্ক্রিনজেন্ট অফ ফটোগ্রাফার তাদের সামনে ক্যামেরা ধরেছে আর বলছে, কই একটু হাসুন। সঙ্গে সঙ্গে এক্সটেনশন অফিসাররা এসে বললেন, হাসুন হাসুন, আজকে আপনাদের কত আনন্দের দিন, কত প্রাইজ পাবেন, একটু হাসি হাসি মুখে তাকান এদিকে। ঠিক এই সময়ে উঠে দাঁড়ালেন সুফল সরকার। কালো রঙের খাটো মানুষ, মালকোঁচা মারা ধুতি আর শার্ট পরনে। খুব তেজালো গলায় বললেন, হাসিটা আসবে কোত্থেকে বলুন তো? ভোরবেলা বিডিএ সাহেব গ্রাম থেকে ধরে এনেছেন। খিদে হাঁ হাঁ করছে সবাই।
এ মশাই চাষার খিদে, জ্যৈষ্ঠী মাসের ক্ষেতের মতো। ও আপনাদের চা বিস্কুটের কম্য নয়। পেট পুরে খাওয়ান আপনি, হাসি ফুটবে। করছেনটা কি আপনারা? শুধু ব্যাজ লাগিয়ে ফুটুনি আর বড় বড় কথা। এই এক বাক্যবন্ধের স্পষ্টতায় ভালো লেগে গেল সুফল সরকারকে। চমৎকার সোজা লোক। আলাপ না করে উপায় আছে? আলাপের শেষে কথা আদায় করলেন তার গ্রামে একদিন যেতেই হবে, শ্যামপুর। মনে আছে, দিন 7 মধ্যেই গিয়েছিলাম। শীতকাল। বাসস্টপ থেকে নেমে শুরু হলো হাঁটা। দুপাশে শস্যাকীর্ণ মাঠ। অবারিত আর আদিগন্ত শব্দ দুটোর ঠিক মানে গ্রামে এলে তবে বোঝা যায়। পথের দুপাশে কদাচিৎ একটা দুটো মেটে বাড়ি। আখমারাই চলছে। ঘরের দাওয়ায় পাটকাঠিতে গোবর লাগিয়ে জ্বালানি রোদে শুকোচ্ছে। কোথায় যাবেন? পথচলতি মানুষের জিজ্ঞাসা। সুফল সরকারের বাড়ি। সোজা গিয়ে বাঁ দিকে বাঁক নেবেন। মিনিট 10 লাগবে। সুফলদা বাড়িতেই আছেন, এই তো কথা বলে এলাম। মানুষটির মুখে সুফল সম্পর্কে সম্ভ্রমটুকু গোপন ছিল না। খানিক বাদেই পৌঁছে গেলাম। অনতিপ্রৌঢ় মানুষটা উঠোনে বসে খেজুর পাতার চ্যাটাই বুনছিলেন। আমাকে দেখে উঠে দাঁড়ালেন। বসতে দিলেন একটা পলিশ ছাড়া কাঁঠাল কাঠের চেয়ারে। নিজে রইলেন দাঁড়িয়ে। তবে মানুষটা খুব ছটফটে। এই পা দিয়ে আঁচড় কাটছেন মাটিতে, এই খানিকটা এপাশ ওপাশ করছেন। সারাক্ষণ চঞ্চল চোখ দুটো ঘুরছে। খুব সতর্ক, অথচ উৎসুক। খানিকক্ষণ দুপক্ষেই ধানাই পানায় আমরাগাছি হলো। অবশেষে এই শান্ত ছিমছাম গ্রাম সম্পর্কে সবচেয়ে রোচক প্রশ্নটা তুললাম। কেমন আছেন এই গায়ে? মনে তো হলো বেশ ফসল হয়। মানুষজন শান্তশিষ্ট, পরিশ্রমী। মাঠে মহলায় সবাই খুব কর্মব্যস্ত। কিন্তু এই পরিবেশ কি সত্যি? পার্টিবাজি নেই? ডাকাতি হয় না? খাড়া মানুষটা টান টান উত্তর দিলেন এক কথায়, ডাকাতি হবে কেন? আমরা তো ঐক্যবদ্ধ। খুব চমকে গেলাম। এতদিন গ্রামে ঘুরছি, সব জায়গাতেই এই ডাকাতি খুব সেন্সিটিভ ইস্যু। সবাই মিয়ে আছে আশঙ্কা আর সন্ত্রাসে। তাই জিজ্ঞেস করতেই হলো, তার মানে আপনি বলছেন ঐক্যবদ্ধ গ্রামে ডাকাতি হয় না? কি করে হবে? সুফল খুব তাত্ত্বিক ভঙ্গিতে বললেন, গ্রাম সমাজে সমকাঠামো থাকলে অনৈক্য থাকে না। অসম সমাজ ডাকাত টেনে আনে। যে কোনো গ্রামে ডাকাতির ভেতরকার খবর নেবেন, দেখবেন সেই গ্রামের কোনো মানুষ নিশ্চয়ই ডাকাতদের মদদ দেয়। এখানে তা হবে না। কেন? এখানে আমরা 25 ঘর সাধারণ চাষি বাস করি। সবাই সাধারণ চাষি। ধান হয় সামান্য, সবজি বেশি। এই এখন যেমন জমিতে দেখবেন বেগুন, টমেটো আর সিম। একজন চাষির জমি খুব বেশি 5 বিঘে। এখানে ডাকাতিতে খরচ পোষাবে না। সামান্য চাষি দিনে গড়ে 10-15 টাকা সবজি বেচে। নিন, একটু চা মুড়ি খান। একটা কালো রোগা মেয়ে চা দিল। সুফল বললেন, আমার বড় মেয়ে পাশের দোগাছি গ্রামের হেলথ সেন্টারে কাজ করে। আজ রবিবার, ছুটি। তার মানে ছেলে মেয়েদের লেখাপড়া শিখিয়েছেন সব? স্কুল আছে? একটু হেসে সুফল বললেন, স্কুল ছিল না, আমি করেছি একটা জেদ থেকে। কি রকম? তখন এখানে কিছুই ছিল না। জঙ্গল ছিল আর জলা। আগে নাকি বাঘ থাকতো, আশেপাশের গায়ের লোক বলে। এ কথাও বলে যে আমরা পূববঙ্গের লোক বাঘের থেকেও নাকি সাংঘাতিক। যা হোক, আমরা ফরিদপুরের এরাকান্দি এলাকার নমশূদ্র। এ গ্রামের সবাই। দেশ ভাগ হতে আমরা একটা দল চলে এসে প্রথমে বসি বহির্গাছিতে। তখন 20 ঘর মানুষ ছিলাম। সেখানে 10 বছর থেকেও শেষ পর্যন্ত টিকতে পারলাম না। কেন? লোকাল মানুষের শত্রুতা? না না, বান বন্যা। বহির্গাছি গেছেন? খুব নিচু জায়গা। প্রত্যেক বছর ভরা ফসল ডুবে যেত। শেষ পর্যন্ত খোঁজ পেয়ে এখানে এসে জঙ্গল কেটে বসত করি। তা 25 বছর হয়ে গেল। সংগ্রামী মানুষের একটা দৃপ্ত কাঠিন্য আর প্রত্যয়ের ঋজুতা সুফলের চোখে। অর্থকীর্তি সচ্ছলতার বাইরে একটা আলাদা জীবন রস থাকে কোনো কোনো মানুষের। যেন শেকড়ের মতো সেই ব্যক্তিত্ব চারপাশ থেকে রস টেনে তুমুলভাবে বেঁচে থাকে। এমন মানুষ এখনকার গ্রামে খুব কম। মুগ্ধ চোখে জানতে চাইলাম,
জেদের বসে স্কুল খোলার কথা কি যেন বলছিলেন? হ্যাঁ, সে একটি ইতিহাস। জানেন তো, এদেশে এসে প্রথম প্রথম পূববঙ্গের মানুষদের অনেক বিদ্রূপ ব্যঙ্গ সইতে হয়েছে। তাই আমরা শিডিউল্ড কাস্ট। জানেন কি, আমাদের এসসি আর এসটি অর্থাৎ শিডিউল্ড কাস্ট আর শিডিউল্ড ট্রাইব নিয়ে এদেশে আমাদের কি বলে? বলে এসসি মানে সোনার চাঁদ আর এসটি মানে সোনার টুকরো। একবার শিয়ালদহ স্টেশনে টিকিটের খুব লম্বা লাইন পড়েছে। আমিও দাঁড়িয়ে আছি সে লাইনে। হঠাৎ এক কোট প্যান্ট পরা গৌরবর্ণ ভদ্রলোক, নিশ্চয় ব্রাহ্মণ, বললেন ব্যঙ্গ করে, এ কি, এত বড় লাইন কেন? গভর্নমেন্ট এখনো শিডিউল্ড কাস্টের জন্য আলাদা লাইনের সুবিধা দেয়নি? চুপচাপ এসবও শুনেছি। পাশের দোগাছি গ্রামের বেশিরভাগ বর্ণহিন্দুর বাস, ব্রাহ্মণ প্রধান। ওরা আমাদের বলে নম, খুব ঘেন্না করে। তা সেবার দোগাছিতে কি একটা কাজে গেছি, গরমকাল। দুদণ্ড একটা দিঘির ধারে বসে জিরুচ্ছি। বহু লোকজন, ছেলে মেয়ে, বাচ্চা কাচ্চা চান করছে দেখছি। হঠাৎ দেখি একটা ছেলে মাঝ দিঘির অথই জলে খাবি খাচ্ছে। আপনি তুললেন? হ্যাঁ, পূববঙ্গের জলের মানুষ, আমার সামনে কেউ ডুবতে পারে? সাঁতরে গিয়ে ছেলেটাকে তুলে আনলাম। খুব জল খেয়েছিল। ঘুরপাক খাইয়ে জল বার করে দিয়ে বললাম, যাহ, বেঁচে গেলি। খবর পেয়ে খানিক পর ছেলেটার মা ঠাকুমা ছুটে এলো। খোঁজ নিল কে বাঁচিয়েছে তাদের ছেলেকে। সবাই আমাকে দেখিয়ে দিল। বুড়ি বলল, তুমি শ্যামপুরে থাকো না? আমি হ্যাঁ বলতেই তার নাতির নড়া ধরে বলল, চল জলে ডুব দে, তোকে নময় ছুঁয়েছে। কেউ প্রতিবাদ করল না, সবাই সায় দিল। বলেন কি? হ্যাঁ, সেদিন জেদ ধরল মনে, বুড়ি, শুধু তোমাকে নয়, তোমাদের দোগাছির সবাইকে আমি নমর শক্তি দেখিয়ে দেব। তা দেখিয়ে দিয়েছি। এখনও গ্রামে আমার খুব মান্যতা। সবাই তোয়াজ করে বলে, সুফলবাবু আমাদের গর্ব। কিভাবে তা হলো? গ্রামকে সঙ্গবদ্ধ করলাম, শহরে ছোটাছুটি করে নাইট স্কুল করলাম। এখন আমাদের গ্রামের সবাই প্রাথমিক পাস, অন্তত 4টে গ্র্যাজুয়েট। উচ্চ মাধ্যমিক পাস 20 জন ছেলে মেয়ে। সবাইকে শিক্ষিত করব। সবাই এখানে এক কাট্টা। এতক্ষণে মানুষটার অহংকারের কারণ বুঝলাম। শুধু সুফল নয়, সফল। কিন্তু গ্রামের মানুষ ঐক্যবদ্ধ আছে কি করে? এখনো পার্টিবাজি ঢোকেনি। পশ্চিমবঙ্গের এমন গ্রাম তো দেখিনি যেখানে দলীয় রাজনীতির সংঘর্ষ নেই। পঞ্চায়েত তো আছে, ভোটও আছে, তবে কথাটা আমাকে শেষ পর্যন্ত জিজ্ঞেস করতেই হলো। সুফল বললেন, এখানকার বেশিরভাগ গ্রামের রাজনীতি ব্যাপারটা অন্তঃসার শূন্য আর হুজুগে। একটা ঘটনা শুনবেন? ওই দোগাছির পাশের গ্রাম মূর্তিপুর। সেখানে 2 ভাই সুকেশ আর জনার্দন মণ্ডল পৃথকন্য হয়ে পাশাপাশি বাস করে। সামান্য জমি আছে, চাষাবাদ করে, কোনো রকমে চলে যায়। দুজনেই সিপিএম করে, কারোরই অবশ্য রাজনৈতিক জ্ঞান নেই। তো মূর্তিপুরে সিপিএম আর এসপিতে খুব রেশারেশি। দুদলই চেষ্টা করছে ক্যাডার বাড়াতে। একদিন সুকেশ আর জনার্দন দুজনেই যখন মাঠে, তখন সুকেশের গরু জনার্দনের বেড়া ভেঙে এসে উঠোনের ফসল খেয়ে গেছে। বেঁধে গেল 2 বউয়ে তুমুল ঝগড়া। তারপর তেতেপুরে জনার্দন বাড়ি ফিরতেই তার বউ তাকে সাতকাহন করে লাগালো, সঙ্গে চোখের জলের অস্ত্র। বাস, আগুন জ্বলে গেল জনার্দনের মাথায়। খুন? আমি সচকিত হয়ে বললাম, আরে না না, খুন নয়। জনার্দন বলল, তবে রে, চললাম আমি আরএসপি অফিসে। আজ থেকে আর সিপিএম করব না। সত্যি, জনার্দন সেই থেকে খুব আরএসপি করে। সেই কোদলে মূর্তিপুরে ভোট ভাগ হয়ে গেছে। গত পঞ্চায়েত নির্বাচনে ও অঞ্চলে ফ্রন্ট হেরেছে। এই তো গাঁয়ের রাজনীতি। শহরে থাকি, খবরের কাগজ পড়ে গ্রাম্য রাজনীতির খবর পাই। তাতে তো কোনোদিন এসব খবর বেরোয় না, তাই অবাক লাগে খুব। তার চেয়েও সম্ভ্রম আসে স্থিতধী সুফল সরকারের বিশ্লেষণে, ঘটনা সাজানোর বিন্যাসে। কিন্তু মানুষটার নিজের কথা জানা খুব শক্ত, প্রায় কিছুই বলেন না, খোঁচাতেই হয় কৌশলে। জিজ্ঞেস করি, সারাদিন তো জমির কাজে কাটে আপনার, সন্ধ্যের পর কি করেন? হরিনাম। খুব অবজ্ঞার সুরে উত্তর এলো, হরিনাম করে পাপি তাপি, আমারও সব বালাই নেই।
পাপ তো কিছু করিনি, বিশ্বাসও নেই পাপ পুণ্যে, ভক্তি নেই দেবদ্বিজে। মানুষকে বিশ্বাস করি। মাঝে মাঝে কি মনে হয় জানেন, এ দেশটার সবচেয়ে বড় শত্রু হচ্ছে ভক্তি। মানুষকে মাথা তুলতে দেয় না। আমার লড়াই এই নেতানো ভক্তির বিরুদ্ধে। কিন্তু আমার প্রশ্নের জবাব দেননি। আমি বললাম, সন্ধ্যের পর কি করেন বললেন না তো। আমার একটা অসুখ আছে, সন্ধে হলেই সে ব্যামোতে ধরে। কি ব্যামো? কতদিনের পুরনো? তা ধরুন যৌবনকাল থেকেই রোগটার বাড়াবাড়ি। হ্যাঁ, তা বছর ৩০-৪০ হলো। হাঁপের টান? আজ্ঞে না, লেখাপড়ার ব্যামো। সন্ধে হলেই হ্যারিকেন জেলে বসি, পড়ি। এই আপনাদের সঙ্গে কথা বলছি আর ভাবছি কখন সন্ধ্যা হবে। বসব বইখানা নিয়ে। যে বইখানা পড়ছি তার শেষটুকু জানার জন্য মন আকুলি বিকুলি করছে। কি সেই বইখানা? ইস্পাত, নিকোলাই অস্ট্রোভস্কির লেখা। পড়েছেন? মাথা নাড়লাম, কিন্তু বলতে পারলাম না কতখানি বিস্ময়ের ধাক্কা লাগলো মনে। শুধু চমকিত নয়, যাকে বলে চমৎকৃত হওয়া। খুবই আশ্চর্য। একই দেশকাল পরিবেশ ভেদে এক এক রকম বিশ্বাসের মানুষ তৈরি হয় কেমন করে। আজকে যখন খুব দূর থেকে ভাবি, তখন মেলাতে কষ্ট হয়। ওয়াসেফ আলীর মতো সংস্কারন্ধ আর সুফল সরকারের মতো মুক্তমনা মানুষকে। খুব ঘনিষ্ঠকালের মানুষ, অথচ দুজনেই। এ কেমন করে হয়? বাউল ফকিররা আমাকে প্রায় যে আপ্তজ্ঞানের কথা বলতো, এ কি তারই উদাহরণ? আমার তো পরিষ্কার মনে হয় একবারও ঈশ্বরকে না ডেকে সুফল আত্মজ্ঞানের চরমে পৌঁছেছেন। অথচ মনের মানুষের পথের উল্টো বাঁকে তার সঙ্গে আমার দেখা। সেদিন শেষ বিকেলে সুফল সরকার আমার জীবনে যে বড় বিস্ময়ের ধাক্কা দিয়েছিলেন, তার সমাপনটুকু কম চমকপ্রদ নয়। তাকে স্বভাবতই প্রশ্ন করেছিলাম, সেই অজপাড়া গায়ে অস্ট্রোভস্কির পৃথিবী বিখ্যাত বইখানা কোথা থেকে পেলেন? গ্রামে কি লাইব্রেরি আছে? সুফল সরকার হালকা হাসি ঠোঁটে মাখিয়ে বললেন, তাহলে আপনাকে কষ্ট করে উঠতে হবে আমার ঘরের দাওয়ার একটা কোণে। উঠতেই হলো। দাওয়ার এক কোণে প্যাকিং বাক্সের কাঠের তৈরি একটা সাধারণ খোলা বুকশেলফ। তাতে এক গোটা 25 সোভিয়েত আর চীনা বইয়ের বাংলা অনুবাদ, খুব যত্ন করে সাজানো। কথায় কথায় জানালেন, এসব বই অন্তত 10 বার পড়েছেন। পেয়েছেন বাঁচার মন্ত্র, সংগ্রামের রসদ। ক্লাস 6 অবধি বিদ্যে কর্ষিত হয়েছে আন্তর্জাতিক সাম্য ভাবনা আর প্রগতি মন্ত্রে। ইস্পাত বইটা হালে কিনেছেন শহরের বইমেলা থেকে। এতক্ষণকার লুকিয়ে থাকা মানুষটা অনর্গলিত হয়ে বেরিয়ে পড়েছিলেন একেবারে গর্বিত মুখরতায়। কি উদ্দীপ্ত সেই মুখভঙ্গি! তেভাগা আন্দোলনের নাম জানেন? তারই ঘূর্ণাবর্তে জড়িয়ে পড়ে হঠাৎ। সেই থেকে পড়ার নেশা। অবশ্যই তখন কাজের চাপ খুব ছিল, সংগঠনের চাপ, তারপর দেশভাগ। কুটোর মতো ভেসে এসে প্রথমে বহির্গাছি, 10 বছর পরে এই শ্যামপুরে পাকাপত্তনি। তবু নতুন দেশে নতুন গ্রাম গড়া, সেও এক বড় সংগঠন। মানুষের সঠিক পথটা বোঝানো, সঠিক কাজটা করানো। এখন খানিকটা বিশ্রাম পাই, পরামর্শ দিই, নিজেও পড়ে পড়ে জানি অনেকটা। এ গ্রাম তাহলে আপনার কবজায়? আমার জিজ্ঞাসা। কবজা টবজায় বিশ্বাস করি না। যৌথ জীবন, সবাই খাটি খাই, সবাইয়ের সুখে দুঃখে সবাই দাঁড়াই, আমরা এক কাঠটা। মাঝে মাঝে ভাবি, সুফলরা কি এখনো এক কাঠটা? রাজনীতির ফরেরা এখনো সেখানে ঢোকেনি? শিক্ষিত নতুন প্রজন্মের মানুষ কি সুফলের নেতৃত্ব এখনো মেনে চলেছে? কতবার ভেবেছি আর একবার যাই শ্যামপুরে, কিন্তু যাইনি। যদি তেমন আর না দেখি, মনের অতলে থাকুক একটা অমলিন বিশ্বাসের স্মৃতিচিত্র, কে আর শুদ্ধ তাকে ভাঙতে চায়? আজ এ পর্যন্তই। কথা হবে আগামী পর্বে। আমাদের পাঠ যদি ভালো লেগে থাকে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, ভালো রাখুন। কল্যাণ হোক সকলের।